নমস্কার বন্ধুরা, গিনিয়ার মামা আর্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সেই গল্পের তৃতীয় এবং শেষ ভাগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো চলো শুরু করে যাক। তোমাদের কি মনে আছে যে তোমরা কত অবধি শুনেছিলে? তো আমি একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। লাস্ট দ্বিতীয় ভাগে ছিল হচ্ছে শ্বশুরমশাই নাতনির নামে সব করে দিয়েছে, যেটা সব কিছু বৌমা সামলাবে। এই কথা শুনে বাড়ির শাশুড়ি এবং নতুন বৌমা প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছিল। তো সেটা ছিল শেষ ছিল। তো চলো শুরু করা যাক নেক্সট এবং লাস্ট। তো চলো। মেয়েটা সবে ঘুমিয়েছে, আমি ওর বিছানা ঠিক করে উঠতেই রুমে আকাশ এলো। আমাকে তাকে দেখেও না দেখার ভান করলাম, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আকাশ এসে কিছুক্ষণ ইতস্তত করলো, তারপর বলল, মিষ্টি কি ঘুমিয়ে পড়েছে? কেন, তা দিয়ে তোমার কি কাজ? আমার মেয়েও, ওর খোঁজ খবর আমি নিতেই পারি। না পারো না। কিসের মেয়ে তোমার? ও আমার একার মেয়ে, ওর বাবা নেই। দেখো মায়া, তোমার সাথে আমার সম্পর্ক ভাঙছে, তার মানে তো এটা মিথ্যে হয়ে যায় না যে ওর মেয়ে। ও আমার মেয়ে নয়, ওর শরীরে আমার রক্ত বইছে। এটা আমার মেয়ের জন্য চরম দুর্ভাগ্য যে ওর শরীরে তোমার মতো কাপুরুষের রক্ত বইছে। কিন্তু কি করব, এটাই আমার ভাগ্যে ছিল মায়া। আমি তোমায় একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, ডিভোর্সের পর আমার মেয়ে আমার আর মিথিলার সাথে থাকবে। কেন বলো তো? কারণ ও আমার মেয়ে, আর তুমি ওর খেয়াল কিভাবে রাখবে? আমি ভালো করে ওকে দেখাশোনা করতে পারবো। তাই বুঝি? পিতৃপ্রেম জেগে উঠেছে, সেটাই ধরে নাও। আচ্ছা, তোমার কি আমাকে বোকা মনে হয়? তুমি আমার মেয়ে হবে বলে আমায় ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করলে, এখন আবার ডিভোর্স দিতে চাচ্ছ, আবার সেই তুমি মেয়েকে নিজের কাছে রাখতে চাইছো? বাবা, আর কত রূপ দেখাবে তুমি? আসলে কি বলো তো, তোমার পিতৃপ্রেম জেগে ওঠেনি, লোভ জেগে উঠেছে। শুধু তোমার নয়, মা আর তোমার নতুন বইয়েরও। তাদের বুদ্ধিতেই যে এইসব করছো সেটা আমি খুব ভালো করেই জানি। যেই শুনেছো বাবা সব সম্পত্তি মিষ্টির নামে করে দিয়েছে, অমনি ও তখন তোমার মেয়ে হয়ে গেল, তাই না? নির্লজ্জ জানোয়ার একটা। মুখ সামলে কথা বলো মায়া। আমি মুখ সামলেই কথা বলছি। আমার এখন কি মনে হয় জানো তো, তুমি না আমার মেয়ে হবে বলে দ্বিতীয় বিয়ে করনি, তুমি বিয়ে করেছো কারণ আমার উপর থেকে তোমার মন উঠে গেছে। তাই কখনোই আমায় ভালোবাসোনি। ভালোবাসবে কিভাবে? ভালোবাসা কি তুমি তো সেটাই জানো না। তুমি আসলে কারোর ভালোবাসা ডিজার্ভ করো না। আমি এত কথা শুনতে চাই না। আমার মেয়ে আমার সাথেই থাকবে, ব্যাস। না থাকবে না, তাতে তার চেপে বললাম আমি। এটা যদি না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মায়া। আর কি খারাপ হবে আমার সাথে? কি হতে বাকি রেখেছো তুমি? বাবার বাড়ি থেকে তোমার হাত ধরে বেরিয়ে এসেছিলাম তোমার ভরসা করে, ভালোবেসে, বিশ্বাস করে। কিন্তু তুমি আমাকে যেভাবে ঠকালে, বুঝিয়ে দিলে আমায় যে কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই, বিশ্বাস করতে নেই। এখন আর আমি কোনো কিছুতে ভয় পাইও না। যাও, আমার চোখের সামনে থেকে। তোমার মুখ দেখতে ইচ্ছা করছে না? আকাশকে বাইরে বের করে দিয়ে মুখের উপরে দরজা আটকে দিলাম। দরজা বন্ধ হওয়ার আগে দেখলাম ও অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে। হয়তো বুঝতে পারছে না সেই ভোলাবালা মায়া এমন প্রতিবাদী হয়ে উঠল। কবে এত পরিবর্তন হলো আমার? তুমি নিজে দায়ী আমার এই অবস্থার জন্য। তুমি বাধ্য করেছো আমায় এমন করতে। পরদিন সকালে উকিল এলো ডিভোর্স পেপার নিয়ে। মিথিলার বাবা ব্যবস্থা করে দিয়েছে সব, যাতে দ্রুত ডিভোর্সটা হয়ে যায়। আমি তখন ঘরে কাজ করছিলাম। মিথিলার কাজের মেয়েটা এলো আমায় ডাকতে। ডিভোর্সের কথা শুনে বুকটা টিপটিপ করতে শুরু করলো। একটা সময় তো এই মানুষটাকেই ভালোবেসেছিলাম, হাত ধরে ঘরের বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আমার তো চাওয়া পাওয়া বেশি ছিল না, তবুও আমার সাথে কেন এমন হলো? এর কোনো উত্তর খুঁজে পেলাম না। নিজেকে শক্ত করে ধীর পায়ে হেঁটে নিচে গেলাম। বাবা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। বাবাকে দেখে ভয়টা দূর হলো। এই মানুষটার প্রতি আমার কৃতজ্ঞতার সব শেষ নেই। সবসময় সব পরিস্থিতিতে তিনি আমার সাথে ছিলেন, সাহস জুগিয়েছেন আমায়। আমাকে দেখে বাবা তার পাশে বসতে ইশারা করলো। আমি বসতেই উকিল ডিভোর্সের কাগজগুলো আমার দিকে এগিয়ে দিল। আমি বাবার দিকে চাইলাম। বাবা আমায় ভরসা দিল, আর কিছু না ভেবে সাইন করে দিলাম তাতে। পরপর আকাশও সাইন করলো। ব্যাস, হয়ে গেল ডিভোর্স। তার সাথে আমার সব সম্পর্ক শেষ। পাশে বসা শাশুড়ি মা আর মিথিলার চোখ খুশিতে চকচক করে উঠল। বাবা এবার উঠে দাঁড়ালেন, গম্ভীর গলায় বললেন, ডিভোর্স তো হয়ে গেল, সম্পর্কটাও এখানে শেষ, তাহলে আর এ বাড়িতে থাকার মানে হয় না। শাশুড়ি মা খুশিতে চটপট করে উঠলেন। হ্যাঁ, আমি তো এটাই বলছি, আর এ বাড়িতে থাকার কোনো মানে হয় না। বের করে দাও ওই মেয়েকে। ভেবেছিল তোমার সব সম্পত্তি বাগিয়ে রাজ করবে এ বাড়িতে, তা তো হতে দেওয়া যায় না। তুমি বুঝলে অবশেষে, বার করে দাও ওকে। বাবা মুচকি এসে বললেন, বার তো করতেই হবে, তবে ওকে না, তোমাদেরকে। হঠাৎই ওনার খুশির মুখটা, হাসি মুখটা একদম চুপসে গেল। উনি তোতলাতে বললেন, এসব তুমি কি বলছো আকাশের বাবা? আমায় বার করে দেবে মানে?
ঠিকই শুনেছো, তুমি তোমার ছেলে আর ছেলের বউকে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাবে, আর যেন কখনো তোমাদের এখানে না দেখি। আকাশের বাবা তো আকাশের বাবা, এত অবাক হচ্ছে কেন? আমি তো আগেই জানিয়ে দিয়েছিলাম, তার মানে তুমি সত্যি সত্যি তোমার সব সম্পত্তি ওদের নামে লিখে দিয়েছো? কেন, তুমি কি ভেবেছিলে আমি তোমার ভয় দেখাতে মিথ্যে বলছিলাম? এতটা বোকা নাকি তুমি? মিথিলা বলে উঠলো, মানে এই সম্পত্তি এখন সব এই ছোট লোকের? তুমি আর এই অংশীদার নাও? আকাশ আকাশ বাবার দিকে চেয়ে অসহায় দৃষ্টিতে বলল, বাবা বাবা তুমি কি বলছো? আমি তোমার ছেলে, নিজের ছেলের চেয়ে এরা তোমার কাছে সব থেকে বেশি আপন হয়ে গেল বাবা? হ্যাঁ হলো। আর কি বললে ছেলে? তোমার ছেলে বলতে ঘৃণা করে আমার, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আজ থেকে তোমার আর আমার কেউ নও। আমার শুধু এই একটাই মেয়ে আর এই একটাই নাতনি, আর কাউকে চিনি না আমি। মিথিলা তড়িঘড়ি করে বলে উঠলো, ওয়েট, তুমি তাহলে এখন এবাড়ির কেউ না আকাশ? মানে এইসব সম্পত্তি আর তোমার নয়। তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে কোথায় যাবে? আমাকে কি খাওয়াবে? দেখো আমি কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। আমি এখন যেভাবে আছি এভাবেই থাকতে চাই। আমার সব চাহিদা তোমায় মেটাতে হবে। মা তুমি এসব কি বলছো? আমাদের নিজেদেরই এখন কিচ্ছু নেই, তোমার চাহিদা কিভাবে মেটাবে আমার ছেলে? ওসব আমি কিছু জানি না। যদি আমার চাহিদা না মেটাতে পারে তবে বিয়ে কেন করেছো? কোনো মুরদ নেই? এত বড় বড় কথা বলে এলেন আমার বাবাকে, আর এখন সব হাওয়া ফুস। এমনিতেই আমি আর তোমার সাথে থাকবো না। এমন ভিকিরি বরকে নিয়ে আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে? আমার তো একটা মান সম্মান আছে। এই ফুলি, আমার জিনিসপত্রগুলো নিয়ে আয় তো, এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব আমি। যে ম্যাডাম, শাশুড়ি মা এবার কাতর স্বরে বললেন, এমন করো না মা, আমাদের এভাবে একা ছেড়ে দিচ্ছ, কোথায় যাব আমরা? বললায় যান, আপনাদের দায়িত্ব আমি নিয়ে বসে আছি নাকি? যেখানে ইচ্ছা যান, তাতে আমার কি? নিজেদের রাস্তা নিজেরা দেখুন, আমি গেলাম। ফুলি চল। ফুলিকে নিয়ে মিথিলা চলে গেল। বাবা মায়ের দিকে চেয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি ব্যাপার, তোমার বড়লোকি বৌমা তো নিজের আখের গুছিয়ে নিয়ে চলে গেল, আর তোমাদের এভাবে ছেড়ে দিল? খুব অহংকার ছিল না তোমার? শাশুড়ি মা ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, ওগো ভুল হয়ে গেছে আমার, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও, এমন করো না আমার সাথে। আকাশও কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু বাবার মন গেল না। সে তার সিদ্ধান্তে অটল রইল। বাবা না, তুই আজ কিছু বলবি না, এদের ক্ষমা করার কথা তো একেবারেই না। ভুলে যাস না কি কি করেছে এরা তোর সাথে, এত নরম মনের হোস না। আমি আর কিছু বললাম না। সত্যিটা সবসময় ক্ষমা হয় না, মাঝে মাঝে শাস্তি পাওয়ারও দরকার আছে, না হলে মানুষ ঠিক ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। শেষমেশ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বাবা, আর আমাকে সব দায়িত্ব দিলেন যতদিন না মিষ্টি বড় হচ্ছে। আমি সামলাতে লাগলাম সব। সারাদিন অফিস সেরে বাড়ি এসে দেখতাম বাবা মিষ্টিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো। আমি হয়তো অনেক কিছু হারিয়েছি, কিন্তু যা পেয়েছি তা অমূল্য। আমার বাবা মাকে বারবার বলতেন বাবা এ বাড়িতে এসে থাকতে, তারা রাজি হয়নি। মাঝে মাঝে এসে মিষ্টিকে দেখে যেত। এভাবেই কেটে গেল 22টা বছর। এখন আমি বয়সের ভারে কাবু প্রায়, বাড়িতেই থাকি সবসময়। মিষ্টি এখন অনেক বড় হয়েছে, দাদু অন্তপ্রাণ, চোখের মণি তার। ব্যবসা এখন সেই সামলায়। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল, তবে মিষ্টি কিন্তু তার দাদি আর বাবাকে ফেলে দেয়নি। শুনেছিলাম পাশের বস্তিতে থাকে এখন তারা। মিষ্টি মাঝে মাঝে গিয়ে দেখা করে আসে তাদের সাথে। আমি কিছু বলিনি তাকে, সবাইকেই তো ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত, এটাই ওদের সেই সুযোগ। ভুল করলে ক্ষমা করা যায়, তবে অন্যায়ের কোনো ক্ষমা নেই। তো বন্ধুরা, এইটুকুই ছিল ভিডিওটা, মানে এইটুকুই ছিল গল্পটা। আশা করি শেষটা কিন্তু খুব ভালো লাগলো, আমারও পড়তে ভালো লাগলো, আশা করি তোমাদেরও শুনতে কিন্তু খুব ভালো লাগলো। তো এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে, হ্যাঁ আবারও বলছি, একবারই সম্ভব না, প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগে আমি নিয়ে আসবো। তো চলো, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।